আপনাকে আমরা কথা বলছিলাম রমিত শীল মামলাকারী, তিনি জানালেন পরশুদিন অর্থাৎ 20 তারিখ ওয়ারেন্ট ইস্যু হয়েছে। আরো একবার আপনাদেরকে জানাবো, রমিত শীল মামলাকারী, তার সঙ্গে আমরা কথা বললাম। তিনি জানালেন যে 2019 সালের মার্চ মাসে তিনি সোশ্যাল সাইটে পোস্ট করা একটি কবিতার পরিপ্রেক্ষিতে তিনি এই মামলা করেন এবং সেই মামলার ভিত্তিতেই গ্রেফতারের নির্দেশ। আপনাদেরকে জানিয়ে রাখবো, রমিত শীল যিনি মামলাকারী তিনি জানালেন 20 তারিখ গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, কবি শ্রীজাতকে গ্রেফতারের নির্দেশ আদালতের। আরও একবার আপনাদেরকে জানাবো, রমিত শীল মামলাকারী, তিনি জানালেন 2019 সালের মার্চ মাসে তিনি সোশ্যাল সাইটে পোস্ট করা একটি কবিতার ভিত্তিতে তিনি এই মামলা করেন এবং তারই পরিপ্রেক্ষিতে 20 তারিখ ওয়ারেন্ট ইস্যু হয়েছে। আপনাদেরকে আরো একবার জানাবো, কবি শ্রীজাতকে গ্রেফতারের নির্দেশ আদালতের। এই মামলাটি এর ফাইলিং নাম্বার হচ্ছে 439/2019, ফাইলিং ডেট হচ্ছে 30শে জানুয়ারি 2019, অর্থাৎ 2019 সালে একটি মামলা। সেই মামলায় এটা যেটা ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু হয়েছে এবং এই ইস্যুটা হয়েছে কৃষ্ণনগর আদালত থেকে। এই কেসের স্টেজ, যেখানে আমরা জানি কি একটা কেস হিস্ট্রি পাওয়া যায়, সেই কেস হিস্ট্রি আমাদের কাছে রয়েছে। তাতে কোর্ট নাম্বার এন্ড জাজের যেটা লেখা রয়েছে 21 ACJM, অর্থাৎ এখানে যে জেলার যে ম্যাজিস্ট্রেট থাকেন তার মাধ্যমে এই অর্ডারটা জারি হয়েছে এবং এই অর্ডারটার ক্ষেত্রে বলা হয়েছে যে এখানে লেখা থাকে প্রত্যেকটা যে কেসের, এবং যখন কেস ডিটেলস বার করা হয় তখন লেখা হয় কেস টাইম, ফাইলিং নাম্বার, ফাইলিং ডেট, এরকম সমস্ত কিছু লেখা হয়। সিএনএন নাম্বার, একটা মামলার নাম্বার থাকে। ফার্স্ট হিয়ারিং ডেট 26/2/2019, অর্থাৎ 26শে ফেব্রুয়ারি 2019 এই মামলাটার হিয়ারিং হয়েছিল। নেক্সট হিয়ারিং ডেট রাখা হয়েছে 11/6/2026, অর্থাৎ পরবর্তী হিয়ারিং এর ডেট রাখা হয়েছে 11ই জুন 2026। সেক্ষেত্রে কেসের স্টেজ যেটা বলা হচ্ছে এক্সিকিউশন অফ WA, অর্থাৎ ওয়ারেন্ট অফ অ্যারেস্ট WPA। ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করা মানে হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা, এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ যে এই ধরনের মামলা তো দীর্ঘদিন ধরে হাজিরা দেননি, দীর্ঘদিন ধরে মামলার হিয়ারিং আসেনি। 2019 সালে এখানে একটা প্রশ্ন থাকবে 2019-এর মামলা, যার পরবর্তী শুনানি হওয়ার কথা ছিল এবছরের জুনে, আর এটা চলছে এপ্রিল মাস। হঠাৎ করে এই পুরনো মামলায় কেন গ্রেপ্তারির পরোয়ানা? দেখো, এটা এই নির্বাচনের আগে ইলেকশন কমিশন একটা নির্দিষ্ট ভাবে তাদের নির্দেশনামা থাকে এবং নির্দেশ অনুসারে যে কোনো পুরনো মামলায় যদি দীর্ঘদিন ধরে কেউ হাজিরা না দেয় বা কোনো একটা মামলায় কেউ অভিযুক্ত থাকে এবং তার বিরুদ্ধে যদি চার্জশিট পেশ না হয় বা পরিস্থিতি এমনটা রয়েছে যে সেই মামলায় তাকে দীর্ঘদিন ধরে হাজিরা দিচ্ছে না, তাকে গ্রেপ্তার করা প্রয়োজন, তখন ইলেকশন কমিশনের পরিষ্কার নিয়ম বা নির্দেশ যে তাকে গ্রেপ্তার করতে হবে। ইলেকশন কমিশন একটা এমসিপি চালু হওয়ার পর এই পরিস্থিতি তৈরি হয় এবং এমসিপির জন্যই যে মডেল কোড অফ কন্ডাক্ট, সেই অনুসারে পুলিশকে এগুলো এক্সিকিউট করতে হয় এবং সেই জায়গা থেকে পুলিশের কাছে একেবারে নির্দিষ্টভাবে নির্দেশিকা থাকে যে এই মামলাগুলির কি অবস্থা হয়েছে না হয়েছে দেখতে হবে, আদালতে গিয়ে সেগুলো পার্সু করতে হবে এবং আদালতে এই পার্সু করার জন্যই এটা শেষ পর্যন্ত নির্দেশিকা জারি করে আদালত যে তাকে গ্রেপ্তার করতে হবে। কারণ আদালতের কাছে কে শ্রীজাত বা কে অন্য কোনো বিখ্যাত ব্যক্তি বা কে অখ্যাত ব্যক্তি এটা গুরুত্বপূর্ণ নয়। একটি মামলায় যেহেতু এই ঘটনায় দীর্ঘদিন ধরে তার হাজিরা হয়নি, তাই আদালত এটা ACJM এর তরফ থেকে এটা নির্দেশিকা জারি করা হয় যে গ্রেপ্তারি পরোয়ানা, অর্থাৎ তাকে গ্রেপ্তার করতে হবে। কিন্তু মূল ঘটনাটা হচ্ছে কমিশনের একটা নির্দেশই রয়েছে পরিষ্কার যে নির্বাচনের আগে এই ধরনের বিধিবদ্ধ গ্রেপ্তারি বা গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা বা গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হলে সেটাকে এক্সিকিউট করা, অর্থাৎ তাকে সেই অনুসারে তাকে গ্রেপ্তার করার নির্দেশ একটা দিতে হয় এবং সেই অনুসারেই এই কাজটা করা হয়েছে। কিন্তু সপ্তর্ষি, আমরা দেখেছি যে এবারে কমিশন নজিরবিহীন কিছু নির্দেশ দিয়েছে, নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে এবং হ্যাঁ, এটা ঘটনা যে এর আগে যাদের বিরুদ্ধে পুরনো মামলা রয়েছে, যাদের বিরুদ্ধে নটোরিয়াস ক্রিমিনাল অফেন্স রয়েছে, তাদেরকে ভোটে যাতে অবাধ সুষ্ঠু ভোট হয় তার জন্য তাদের তোলা হচ্ছে। কিন্তু সুষ্ঠু ভোটে একজন কবি কিভাবে থ্রেট হতে পারেন, এ প্রশ্ন তো উঠবেই। নির্বাচনের প্রেক্ষিতে এই গ্রেপ্তারি পরোয়ানা কতটা গুরুত্বপূর্ণ? দেখো, নির্বাচনের পরিপ্রেক্ষিতে এই গ্রেপ্তারি পরোয়ানা এখানে বলা হচ্ছে যেহেতু নির্বাচনের আগে এই ধরনের ওয়ারেন্ট এক্সিকিউট করতেই হবে পুলিশকে,
এবং এই প্রশ্ন ওঠাটা স্বাভাবিক যে একজন কবি বা যিনি লেখক তার মতামত, তার লেখার পছন্দ অপছন্দ দুটি দিকই থাকতে পারে। এটা 2019 সালে উত্তরপ্রদেশের এক ঘটনাকে কেন্দ্র করে তার একটা লেখা কবিতা, সেই কবিতার সমালোচক অনেকেই হতে পারেন বা সেই কবিতা তার অনেকের পছন্দ নাই হতে পারে। কিন্তু এই যে প্রিভেন্টিভ অ্যারেস্ট, অর্থাৎ ভোটে কোন রকম বাধা বিপত্তি যাতে না হয় তার জন্য একজনকে গ্রেপ্তার করা, সেই তালিকায় যদি একজন কবির নাম ওঠে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এবারের নির্বাচনে নজিরবিহীন অনেক ঘটনাই ঘটেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যদি বিচার করতে হয় তাহলে যদি যে কোনো মানুষকে গ্রেপ্তারের ক্ষেত্রে এই ধরনের নির্দেশিকা জারি এবং তাকে গ্রেপ্তারের পরিস্থিতি তৈরি করা হয় সেটা অবশ্যই একটা বিতর্কের বিষয় এবং সেই বিতর্কেই তুলছেন বিভিন্ন মানুষজন। অতএব ধন্যবাদ সপ্তর্ষি সোম আমার সঙ্গে ছিলেন। এবং প্রশ্ন তো উঠবেই, সুষ্ঠু ভোটে কিভাবে একজন কবি থ্রেট হতে পারেন? আচ্ছা, কবি যদি বাইরে থাকেন তাহলে সেক্ষেত্রে ভোটের সমস্যা হতে পারে বলে মনে করছে কমিশন। কবি শ্রীজাত আদৌ জামিন পাবেন? আদৌ ভোট দিতে পারবেন কবি শ্রীজাত? আমরা যোগাযোগ করেছিলাম, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, অ্যারেস্ট ওয়ারেন্ট, কিভাবে দেখছেন কবি শ্রীজাত? আমি যেটুকু শুনছি যে কয়েক বছর আগে একটি মামলা হয়েছিল, সেটি থেকেই এখন এই ধরনের পরোয়ানা জারি হয়েছে। এটাই বলে দেয় যে আমরা কোন সময়ে বাস করছি। প্লেটো বলেছিলেন যে আদর্শ রাষ্ট্রে কবির কোনো জায়গা হতে পারে না। তো আমরা হয়তো আদর্শ রাষ্ট্র হবার দিকে এগোচ্ছি যেখানে কবির কোনো জায়গা নেই। গলা খুলে কথা বলা, মাথা তুলে কথা বলা তো নানা সমাজেই অন্যায় হিসেবে বিচার করা হয়। হয়তো সেই অন্যায় আমার একটু বেশি হয়ে গেছে, তার মাসুল দিতে হবে। আপাতত এটুকুই বলতে পারি। আক্ষেপের সঙ্গে কবি শ্রীজাত বলছেন আদর্শ রাষ্ট্রে কবির কোনো জায়গা হয় না, তাহলে বোধহয় এবার আদর্শ রাষ্ট্রই হতে চলছে। আর সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় সরব হয়েছেন, বলছেন কবির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে কি বার্তা দিতে চাইছে এরা? অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, এরকম তো হওয়া উচিত নয়। সে তো কি করেছে? কিছুই তো করেনি। প্রথম কথা হচ্ছে যে একজন কবিকে গ্রেপ্তার করে কোন বার্তা দেওয়া হচ্ছে সেটা তো আমি বুঝতে পারছি না। এটা তো অত্যন্ত অন্যায় বলে আমার মনে হচ্ছে। কোনো মামলা যদি গ্রেপ্তার করার দেওয়া হয়ে থাকে তাহলে সেটা অত্যন্ত অন্যায় এবং দুর্ভাগ্যজনক। এটা হওয়া একেবারেই উচিত নয়। সাহিত্যিক বিনোদ ঘোষাল প্রশ্ন তুলছেন, এতই কি নিরাপত্তাহীনতায় ভুগছে যে কবি সাহিত্যিকদেরও গ্রেপ্তার করতে হবে? কি কবি সাহিত্যিকদেরও জেলে ভরতে হবে এরকম ব্যাপার হয়ে দাঁড়িয়েছে? এতটাই কি ইনসিকিউর ফিল করছেন নাকি আমাদের মাথার উপর যারা বসে রয়েছেন তারা, যে কবিদের সাহিত্যিকদের ধরে ধরে জেলে ভরো? এবং এইটাই কি সেই সময়? মানে কোন মামলা কি বৃত্তান্ত অমুক তমুক কিছুই জানি না, অন্তত হলে কিছু সেরকম আমরা অনেক আগে থেকেই জানতে পারতাম। খামোখা একদম ভোটের মুখে এটা অত্যন্ত নিন্দাজনক বিষয়। আমার মনে হয় সাধারণ মানুষের কাছে, ভোটারদের কাছে খুব খারাপ একটা বার্তা যাবে। হ্যাঁ, কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় এমন কিছু করেননি বা করতে পারেন না যার জন্য তাকে জেলের ভাত খেতে হবে। পুরনো মামলা 7 বছরের পুরনো মামলা, সেই 7 বছরের পুরনো মামলা, একটা কবিতা নিয়ে বিতর্ক, জানিয়ে বিজেপি সহ অন্য সংগঠন একাধিক বানায় মামলা করেছিল। সেই একাধিক ধারায় যে মামলা, সেই মামলার ভিত্তিতে কবি শ্রীজাতর বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট, ভোটের আগে শ্রীজাতর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। আমরা দেখেছি নির্বাচনে একাধিক নজিরবিহীন নির্দেশ দিয়েছে কমিশন। পুরনো মামলায় গ্রেপ্তারের নির্দেশ, ওয়ারেন্ট ইস্যু করে পুলিশকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন কমিশন। কবি শ্রীজাতকে গ্রেপ্তার করতে হবে, কমিশনের নির্দেশ। 26-এর ভোটে নজিরবিহীন কড়াকড়ি এবং কমিশনের এই নির্দেশ বেশ কিছু প্রশ্ন তুলে দেয়। ভোটের আগে কবি শ্রীজাতর বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট কেন? সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ ভোট চায় নির্বাচন কমিশন। সেখানে কি কবি শ্রীজাত কোনো থ্রেট হতে পারছেন? কোথাও কি মনে হচ্ছে যে কবি শ্রীজাত যদি বাইরে থাকেন তাহলে ভোটে সমস্যা হতে পারে? কবি শ্রীজাত, তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট, আদৌ জামিন পাবেন? আদৌ ভোট দিতে পারবেন তিনি? অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের মুখে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন কবি শ্রীজাত। এবং যখন তার কাছে আমরা রিয়াকশন জানতে চাইলাম যে আপনার একটা পুরনো মামলায় আপনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তিনি বলছেন যে হয়তো দেশ আদর্শ রাষ্ট্র হওয়ার পথে এগোচ্ছে, কারণ আদর্শ রাষ্ট্রে তো কবির কোনো জায়গা হয় না।